প্রিয় দর্শক, আমরা কথায় কথায় বলি ছোট হয়ে আসছে পৃথিবী, কিন্তু পৃথিবীর মানুষগুলো কি ভালো আছে বা ভালো থাকার সম্ভাবনা কেমন? এক দেশের মানুষ অন্য দেশে যাবার জন্যে যদি কোনো প্রত্যাশা করে, সেই প্রত্যাশার জায়গায় অনেক বিধি নিয়ম কানুন পালন করতে হবে আগামীতে। কেমন হবে আগামীর পৃথিবী? আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বার্তা সম্পাদক নাহিদুল ইসলাম। স্বাগত আপনাকে। ধন্যবাদ। না, ওই প্রথমেই বলছিলাম যে একটা সময় ছিল যে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যেতে, অন্য বাড়ি গেলে ওই বাড়ির মানুষজন খুব আনন্দিত হতো। এখন ব্যাপারটাই বৈশ্বিক পরিস্থিতি এমন দাঁড়ালো যে আপনি এক বাড়ি থেকে অন্য বাড়িতে গেলে অনেক নিয়ম কানুন কড়াকড়ি, এত ডলার উমুক টুমুক দিতে হবে। আমরা সবাই পেলে আলোচনা করব, কিন্তু পত্রপত্রিকার শিরোনাম পড়ে শোনাই আপনাকে। প্রথম আলো, ভিসা, প্রবাসী আয় ও ভ্রমণে কড়াকড়ি যুক্তরাষ্ট্রের। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা, যুক্তরাষ্ট্রকে 5 কোটি ব্যারেল তেল দেবে ভেনেজুয়েলা। বলেছেন ক্রীড়া উপদেষ্টা, মর্যাদার বিনিময়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। দৈনিক যুগান্তর, সবাই ছুটছে একদিকে, অস্বস্তিতে জামায়াত এনসিপি। জকসুতে প্রথম নির্বাচনেই বাজিমাত, ভিপিজিএস সহ 16 পদে শিবিরের জয়। দৈনিক সমকাল, ঢাকায় গুলি করে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা, ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে অনড় বিসিবি। কালের কণ্ঠের শিরোনাম, গুলি করে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা, বাংলাদেশিদের জন্য জামানত বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ, ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, জনগণ শুধু একটু শান্তি চায়, ভোটের বাকি আর মাত্র 35 দিন, অনিশ্চিত বিশ্বকাপ। মানব জমিনের শিরোনাম, শুল্কের পর ভিসা বন্ড, একের পর এক ইস্যু, বোঝাপড়ায় ওয়াশিংটনে নিরাপত্তা উপদেষ্টা। উত্তরাঞ্চলের 9 জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান। খবরের কাগজের শিরোনাম, ক্রাউড ফান্ডিং নতুন প্রবণতা, ভারতীয় পর্যটকদের জন্য বাংলাদেশের ভিসা বন্ধ। আমার দেশের শিরোনাম, 7 জেলায় সংগঠিত হচ্ছে আওয়ামী লীগ, জকসুতে ভিপিজিএস এজিএস পদে ছাত্র শিবিরের বিজয়। আমাদের সময় শিরোনাম, রাজনৈতিক স্থিতিশীলতায় আস্থা ফিরবে ব্যবসায়, ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ। আজকের পত্রিকা, কোটিপতি প্রার্থী 501 জন, ভারতে না খেলার প্রশ্নে এখনো অনড় বাংলাদেশ। কালবেলা শিরোনাম, 20 জানুয়ারি পর্যন্ত রাজনীতিতে নানা সমীকরণ, তারেকের সফর নির্বাচনী না হলেও উজ্জীবিত উত্তরের তৃণমূল। বাংলাবাজার পত্রিকা, সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা, নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর সভ্য রাষ্ট্রে কল্পনা করা যায় না, প্রধান উপদেষ্টা। রূপালী বাংলাদেশ, ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে হত্যা। দৈনিক করতোয়া, রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা। ইউর সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস, কোনো দল না ভোটের পক্ষে যাবে না। সময়ের আলো, ভোটের আগে গা ছাড়া ভাব সরকারি কাজে। ইনকলাবের শিরোনাম, বিশ্ব ক্রিকেটের বিস্ফোরা ভারত। মানে শিরোনামের নানা ধরনের বাহারি চিত্র। তো প্রথমে যেটা আপনাকে বলছিলাম আমি, যে এ বাড়ি থেকে ও বাড়ি যাওয়ার জন্য তো এখন অনেক কিছু নিয়ম কানুন মানতে হবে, বিশেষ করে ভিসা, প্রবাসী আয় ও ভ্রমণে কড়াকড়ি যুক্তরাষ্ট্রের, বাংলাদেশের উপর, বাংলাদেশও আরও কয়েকটি দেশ। কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা দাঁড়ালো, দেখেন যে আপনি খালি 3টি বিমানবন্দর দিয়ে ঢুকতে পারবেন এবং ওখান দিয়ে বেরোতে পারবেন, অন্য জায়গা দিয়ে আপনি বেরোতে পারবেন না, ঢুকতেও পারবেন না। ধন্যবাদ রেজা ভাই। আসলে এটা অনেকটা মরার উপর খাড়ার ঘা, যেটা আমরা বলি, বাংলাদেশের জন্য এরকমই। কারণ আপনি যদি এই 38টা দেশের তালিকা দেখেন যেটা যুক্তরাষ্ট্র করেছে, একটাও কিন্তু উন্নত দেশ না। আচ্ছা, এবং বাংলাদেশের তার মানে তুই নিচে পড়ে আসছিস, তুই নিচে পড়েই থাক, নিচে পড়ে আমার পায়ের নিচে থাক। হ্যাঁ, তো আমাদের হচ্ছে যে আমরা এখন যুক্তরাষ্ট্রের এই যে নিয়ম চালু করলো, এটা নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলাপ করতে পারি, কিন্তু বাস্তবতা হলো আপনার যখন অর্থনৈতিকভাবে আপনি নিজে দাঁড়াতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনাকে এরকম তলানিতেই থাকতে হবে। এবং বাংলাদেশ কিন্তু শুধু এই আমেরিকা যেটা করেছে, আমেরিকায় কারা যায় বাংলাদেশ থেকে, যারা একটু অবস্থাপন্ন যায়, অনেকে, বেশিরভাগই কিন্তু যাদের টাকা পয়সা আছে তারাই যায় নর্মালি। কিন্তু এর বাইরে দেখেন যে টাকাটা তারা ধরেছে, এটা হয়তো যারা যেতে চায় তাদের জন্য অসুবিধা হবে না, কিন্তু মেসেজটা কি? মেসেজটা হচ্ছে যে বাংলাদেশকে ওরা কিভাবে দেখে, কি চোখে দেখে। আমাদেরকে ওরা বুরুন্ডি,
তারপরে যদি দক্ষিণ এশিয়ার কথা বলি নেপাল, ভুটান, এই পর্যায়ে এখনো চিন্তা করে। অথচ বাংলাদেশ কিন্তু আয়তনে ছোট হলেও বৈশ্বিকভাবে নানাভাবেই ইম্প্যাক্ট আছে। পোশাক রপ্তানিতে আমরা শীর্ষস্থানে একটা অবস্থানে আছি, প্রথম তিনটার মধ্যে আছি। এছাড়া বাংলাদেশের ওষুধ বিভিন্ন দেশে যায়। রপ্তানি খাতের বেশ কয়েক জায়গায় আমাদের ভালো অবস্থান আছে। রেমিটেন্সের বা সারা বিশ্বেই কিন্তু বাংলাদেশ শ্রমিক পাঠায়। কিন্তু অনেকগুলো অনিয়মও আছে, এটা আমাদেরকে ইগনোর করলে চলবে না। যেমন যে কারণে তারা এই তালিকাটা করেছে, যুক্তরাষ্ট্রের দিক থেকে হলো যে একটা জাতীয়তাবাদী রাজনীতি সেখানে আছে। ট্রাম্প তার সমর্থকদের বোঝাতে পারছেন যে এই বিদেশিদের আমরা রুখে দিচ্ছি, অবৈধভাবে এসে আমাদের অর্থনীতিকে ধ্বংস করছে, তারা আমাদের চাকরি নিচ্ছে, আমাদের অধিকার ক্ষুণ্ণ করছে। কিন্তু এটাও সত্য কথা যে বাংলাদেশ কিন্তু আমেরিকায় যারা যায় এর একটা বড় অংশই আর ফেরে না। সুতরাং এই যেসব দেশের তালিকাভুক্ত করা হয়েছে তাদের ওখান থেকেও কিন্তু সঠিক একটা গ্রাউন্ড আছে, কারণ আপনি বৈধভাবে যাবেন, বৈধভাবে থাকবেন, এটাই তো নিয়ম। কিন্তু অনেকেই, যেমন অন্তত অর্ধেক বাংলাদেশি, তারা ওই যুক্তরাষ্ট্র গিয়েছেন কিন্তু আর সেখান থেকে ফেরত আসেনি, কোনো ডেটা নেই, এরকম আছে। কয়েকদিন আগে আরেকটা তথ্য উনি জানিয়েছেন যে বাংলাদেশের সেখানে গিয়েই তারা একটা সরকারি সহায়তা নেয়, এটা খুব নেগেটিভলি দেখে ইউরোপ আমেরিকায়, যে আপনি গিয়েই সেখানে বিভিন্ন ধরনের আবেদন করবেন, আশ্রয় আবেদন করবেন, করে ওই দেশের যে সরকারি সুবিধা এটা নেবেন, নিজে কাজ করবেন না। এই বিষয়টা ওদের ব্যাপারটা হলো একবার যেতে পারলেই হয় এবং ওই দেশের ওরা ওইভাবে দেখে যে তাদের নাগরিকদের ট্যাক্সের টাকা আমাদের অন্য দেশের জনগণ এসেই তারা কোনো কাজ করে না, নিয়ে নিচ্ছে। তো এটাকেও তারা খুব নেগেটিভ, এবং ওই তালিকায় বাংলাদেশের 19 নম্বরে। মোটামুটি 54% বাংলাদেশি যারা এখান থেকে যান তারা ওই সুযোগ সুবিধা সরকারি নেন, সেটাও খুব না। সবচেয়ে ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত একটি স্বাধীন দেশের জন্য কতটা সম্মানজনক সেটা আসলে এই দেশের মানুষকে ভাবতে হবে। একেবারে আমাদেরকে আসলে নিজেদেরকেই উন্নত করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। এই যে মর্যাদা উন্নত করা, মর্যাদার কথা, যেমন প্রথম আলো শিরোনাম করেছে মর্যাদার বিনিময়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। তো এটা তো সত্য কথা, যে এর আগেও আলোচনা করেছিলাম এই অনুষ্ঠানে। ধরেন মুস্তাফিজকে না খেলতে দেওয়া বা তাকে না, তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া। একদম। তো সেই জায়গা থেকে যদি মুস্তাফিজ একজন খেলোয়াড়কে আপনি নিরাপত্তা না দিতে পারেন, তাহলে আমার এতজন খেলোয়াড় খেলতে যাবে, আমার লোকজন যাবে, স্পন্সরের লোকজন যাবে, তো তখন আপনি নিরাপত্তা দিবেন কি করে? তাহলে আমি ভারতে কিভাবে খেলবো? সেটা তো একটা যৌক্তিক প্রশ্ন। একদম। এখন নিরাপত্তার বিষয়টা কিন্তু খুবই উদ্বেগজনক। ওখানে যে পরিস্থিতি, যেমন সেখানে যারা দায়িত্বে আছে, বিসিসিআই, ভারতীয় ক্রিকেট বোর্ড, তাদের ওখানে কিন্তু উগ্রপন্থীরা খুব চাপ দিচ্ছিল যে বাংলাদেশি খেলোয়াড় কেন, কারণ তাদের দাবি হচ্ছে বাংলাদেশে অনেক হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে, যেগুলোর অনেকাংশেই কিছু ক্ষেত্রে সঠিকতা আছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বেজলেস। এবং ভারতীয় মিডিয়া যেভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে, এটা তাদের ওইখানে জনমত গঠনের ক্ষেত্রে একটা বড় ধরনের ভূমিকা রাখছে। ওই মিডিয়া দেখে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে আপনি যারে দেখতে নারী তার চলন বাঁকা, একদম ব্যাপারটা এরকম যে আপনারা তো আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সেটাই। আর তিলকে তাল করে দেখানো যেটা, এবং আমি কালকে একটা অনুষ্ঠান দেখছিলাম, সেখানে বলা হচ্ছে বাংলাদেশে জেনোসাইড হচ্ছে। এখন যদি ওভাবে আপনি চিন্তা করেন, জেনোসাইড কি বোঝে? হ্যাঁ, সেটাই তো কথা। তাহলে ওরা যে ফর্মে জেনোসাইডটাকে বলছে বাংলাদেশে, এই একই ফর্মে যদি আমরা চিন্তা করি ভারতের কথা, তাহলে ভারতে তো প্রতিদিন জেনোসাইড হচ্ছে। সেখানে যে পরিমাণে বাংলাদেশি বলে পিটি হত্যা করা হচ্ছে, হিন্দু যারা আছেন সেখানে তারা অনেক সংগঠন আছে, এত উগ্র তারা। এবং সত্যিকার অর্থে বাংলাদেশে আমরা কিন্তু এই যে একটা স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এরপর আমরা এটা চিন্তা করতে পারি না যে এতটা ভায়োলেন্ট হতে পারে। আমাদের এখানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে, কিন্তু ওদের দেশে প্রায় প্রতিদিনই আপনি গণমাধ্যম খুললে দেখবেন যে ভয়ানক সব ঘটনা চলেছে। ওগুলো পাশ কাটিয়ে তারা আরেকটি দেশে কি ঘটছে এগুলো নিয়ে বেশি নাক গলাচ্ছে। তাদের মিডিয়া খুবই নেগেটিভ রোল প্লে করছে এই মনন গঠনে। আর মুস্তাফিজের প্রসঙ্গে আমি বলবো যে সরকার এখন পর্যন্ত যে সিদ্ধান্ত নিয়েছে, টিট ফর ট্যাট অনেকটা, যে আমরা মুস্তাফিজকে তুমি বাদ দিয়েছো, সুতরাং আমাদের হাতে যে অস্ত্রগুলো আছে আর কি, মানে আমরা যাব না বিশ্বকাপে, এরকম একটা আমরা বোঝানোর চেষ্টা করছি। কিন্তু আমি মনে করি যে এক্ষেত্রে এই সিদ্ধান্তটা সঠিক হবে কিনা আরো ভেবে চিন্তে নেওয়া উচিত, কারণ বিশ্বকাপে ভারত কিন্তু একটা শুধু যে তাদের দেশেই ক্রিকেটে খুব প্রভাবশালী এমন না, তারা কিন্তু চালায় পুরো ক্রিকেট বিশ্বই তারা চালায়। সুতরাং তাদের সঙ্গে লাগতে গেলে আমাদের প্রতিবাদটার মাত্রা কতটুকু হবে, আমরা রেড লাইন আমরা ক্রস করছি কিনা, এটা কিন্তু আমাদেরকে ভেবে দেখতে হবে। যে আমাদের ব্যাপারটা তো ওইরকমই দাঁড়ালো। যুক্তরাষ্ট্রের কথা একটু আগে যখন আলোচনা করলাম না, আমরা ছোট দেশ, আমরা কতটুকু প্রতিবাদ করতে পারবো সেটা একটা ব্যাপার, ওই জন্য রয়েস হয়ে প্রতিবাদ করতে হবে, সেটা যেমন আপনি বলতে চান, ঠিক একইভাবে তো আমার মান সম্মানের প্রশ্ন। একজন মুস্তাফিজকে যদি আপনি নিরাপত্তা না দিতে পারেন, তাহলে আমার এতগুলো খেলোয়াড়কে কিভাবে নিরাপত্তা দিবেন? কোনো সন্দেহ নেই নিরাপত্তা নিয়ে সেখানে একটা সংকট আছে। এখন বাংলাদেশকে সেটাই যে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে, যে এমন সিদ্ধান্ত নিলাম যেটা আবার আইসিসির পক্ষ থেকে আবার উল্টো আমাদের উপর আরো ক্রিকেটের উপরে আরো অশনি সংকেত বা আরো নেগেটিভ কিছু আসে কিনা, এই বিষয়গুলো পর্যালোচনা করিয়ে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে। আর বাংলাদেশের ক্রিকেট কিন্তু খুব ভালো অবস্থায় নেই সাম্প্রতিক বছরগুলো, দেখা যাক কি দাঁড়ায়। সেটাই। আবার একটু ট্রাম্পকে নিয়ে আলোচনা করি। ধরেন আমার দেশের
কপি ক্ষেত, সুন্দর সুন্দর কপি হয়েছে, বা আমার বেগুন ক্ষেত, আমার আলু ক্ষেত, তা আপনি পাশের বাড়ির অন্যজন বললেন যে না আমার পছন্দ হয়েছে আপনার এই আলু ক্ষেত কপি ক্ষেত, আমি এগুলো সব নিয়ে আসবো। তাই এরকম ভেনিজুয়েলার যত তেল আছে অমুক আছে তমুক আছে, তো এখন ট্রাম্প বললেন এটা আমি সব কিছু নিয়ে আসবো। তাহলে একজনের বাড়ির ক্ষেতের ধান অন্যজন নিয়ে আসবে? এখন আপনি যদি পুরো বিশ্বের দিকে তাকান, তাহলে আমরা বলি না যে বিরাট শিশু, কিছু শিশু কিন্তু এই বিশ্ব চালাচ্ছে। আসলে দেখবেন, আমি শিশু ছাড়া এদেরকে আর কিছু বলছি না, শিশুসুলভ আচরণই তো আপনি এ যেটা বিশ্ব করলেন। লয়ে। হ্যাঁ, খেলিয়েছিল বিশ্ব লয়ে। তো সেই তারা বিশ্ব নিয়ে খেলছেন আসলে। আর ট্রাম্পের এই যে ভেনেজুয়েলা, অনেকে খুব সারফেস লেভেলে দেখছেন, আসলে এতটা সারফেসে দেখার সুযোগ নেই। অনেকে মনে করছেন যে ভেনেজুয়েলা থেকে তেল নেবেন উনি, এটা আসলে এটা আলোচনাই হচ্ছে, এবং উনিও কিন্তু মুখে বারবার বলছেন, কিন্তু রাজনীতিবিদরা মুখে যেটা বলেন আসলে পর্দার আড়ালে ঘটে অন্যটা। আচ্ছা, আচ্ছা। ভেনেজুয়েলার তেলের যে মজুদ, এটা কিন্তু এক নম্বরে, তারা কোনো সন্দেহ নেই, কিন্তু সেখানকার তেল খুব বাজে, এটা অনেক সময় আসে না। অপরিশোধিত তেল, মানে এটাকে বলে হেভি ক্রুড অয়েল বলে, এবং এই তেলটা যখন আপনি পরিশোধন করবেন, তখন পরিশোধন করতে করতে আন্তর্জাতিক বাজারের যে রেট, সেই রেটের থেকে অনেক বেশি উপরে চলে যায়। ফলে ভেনেজুয়েলা এত তেল থাকার পরও তারা কিন্তু তেল রপ্তানিতে শীর্ষস্থানে নাই। আচ্ছা, তারাও একেবারে এখন মনে হয় 18-19 এরকম, মোটামুটি 10-এর আশেপাশে তারা থাকে, প্রতি বছর তাদের আপ ডাউন করে এটা। আর সেখানে যদি তেলটা এতই মানে ভালো তেল হতো, তাহলে নিশ্চয়ই রাশিয়া, চীন অলরেডি সেখানে তাদের আছে প্রেজেন্স, তেল উত্তোলন করে তারা। তাহলে তারা তো ওই তেল ব্যাপকভাবে কিন্তু তেল তারা দিতে পারছে না, কারণ তেলটা হেভি ক্রুড, এবং এটা এত বেশি মানে বাজে তেল, যেটা পরিশোধন করতে করতে খাজনার থেকে বাজনা বেশি হয়ে যায়। এবং খোদ মার্কিন তবু কোম্পানি আমার ওটা চাইতো না, তেল চাই কিনা এটা নিয়ে প্রশ্ন আমি আগেই আচ্ছা, বলেছি। আচ্ছা, মূলত আপনি খেয়াল করবেন, এটা মূলত অনেকটা অন্য ইস্যু কাভার করার থেকেই এটা মানে করেছেন। তলে তলে অন্য উদ্দেশ্য। অন্য কিছু। আপনি কয়েকদিন আগে খেয়াল করবেন যে ট্রাম্পের বিরুদ্ধে খুব গুরুতর একটা অভিযোগ উঠেছিল আমেরিকার হিস্ট্রিতে, এটা সবচেয়ে বড় স্ক্যান্ডালগুলোর একটা বলা হয়, সেটা হচ্ছে অ্যাপস্টিন ফাইলস। আচ্ছা। এটা জেফ্রি অ্যাপস্টিন নামে এক ভদ্রলোক আছেন, ভদ্রলোক বলবো না, তিনি মারা গেছেন। তিনি যৌন কেলেঙ্কারির একটা ঘটনা ঘটেছেন, এবং সেখানে 1 লাখের উপরে, কয়েক লাখ সেখানে ফাইল আছে, সেই ফাইলের কিছু কিছু রিলিজ করা হচ্ছে। ট্রাম্প অনেক তালবাহানা করছেন, এবং বিশ্বাসযোগ্য যথেষ্ট কারণ আছে যে এই অ্যাপস্টিনের সঙ্গে তার বন্ধুত্ব ছিল, এবং অনেক কেলেঙ্কারিতে ট্রাম্প সরাসরি নিজে জড়িত, এবং সেটা নিয়ে যখন আলোচনা খুব তীব্র হচ্ছিল, সেই সময় একের পর এক ট্রাম্প এই ভেনেজুয়েলার ঘটনাটা ঘটালেন। সুতরাং এটাকে দৃষ্টি অন্যদিকে ফেরান। দৃষ্টি অন্যদিকে একদম, কারণ ভেনেজুয়েলার তেলের প্রতি, তেল বিশেষভাবে আমেরিকার কোনো কাজে দেবে না। এই যে আমি প্রথমে একটা জিনিস বললাম যে এরকমের দলাদলিতে আয় তুই আয় এই করতে করতে মানুষের পৃথিবী মানুষই ধ্বংস করে ফেলবে কিনা, সেটাই হচ্ছে ব্যাপার। এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে 4টে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির নিরঙ্কুশ জয় করলো, এবং সেটা জকসুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও তাদের জয় হলো। তা বাইরের এরকম আলোচনা থাকে না শুধু ছাত্র সংসদ নির্বাচনে জয় করলেই কি এমন কি হবে, আপনার কি মনে হয়? আমার কাছে তো মনে হয় যারা এটাকে তাচ্ছিল্য করছেন যে না ছাত্র সংসদ কি হবে, এটা আমি তাদের ভূমিকাটাকে সঠিক মনে করি না। কারণ ছাত্র সংসদ নির্বাচন যদি আপনি খেয়াল করেন, বাংলাদেশে কিন্তু এখন এই পাবলিক ইউনিভার্সিটিগুলোর পুরোটাই ছাত্র শিবির নিয়ে নিয়েছে। ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এখন আবার যোগসু দেখলাম। তো এটাই প্রতিফলিত হয় যে তাদের যে কার্যক্রম, এটা তারা অনেক বেশি সম্প্রসারিত করেছে, এবং আদর্শিকভাবে তারা অনেক এগিয়ে গেছে। অন্য ছাত্র সংগঠনগুলো তাদের সঙ্গে পেরে উঠছে না, এবং এই ছাত্ররাই তো পরবর্তীতে বিভিন্ন যারা ভোট দিয়েছে ছাত্র শিবিরকে, তারাই তো না, যেমন নাইদুল একটা ব্যাপার যে এরকম হয় না এখন যে বাস্তবতা যা বলে যে তারুণ্যের নেতৃত্ব দিচ্ছে ছাত্র শিবির, তাই তো যদি এখন বলি তাই তো না, এখন তারা তো এই সংগঠনটা তারা তৈরি করেছে, এবং তাদেরকে অনেকে পছন্দ করছেন। সেটার গ্রাউন্ড কি আমরা জানি না যে তাদেরকে কেন পছন্দ করছেন, কিন্তু তারা তো ওই পরিস্থিতি তৈরি করতে পেরেছে। কিন্তু অন্য ছাত্র সংগঠনগুলোর অবস্থা তো যাতা, তাদের তো আসলে কোনো মিশন ভিশন নাই দেখেন, এবং কোনো ইউনিভার্সিটিতেই এখন আর শিবিরের সঙ্গে পেরে উঠছে না, কারণ শিবির এমন এমন কাজ করছে যেটা সাধারণ ছাত্ররা পছন্দ করছে। হ্যাঁ, যে কাজটা হয়তো ইউনিভার্সিটি করা দরকার সেটা ছাত্র শিবির করছে, যদিও রাজনৈতিকভাবে সেটা মানে যে কাজটি ধরেন প্রশাসন থেকে কাকে তাড়িয়ে দিবেন সে কাজটিও তো করছে, সেটাও সমর্থন করছে। হ্যাঁ, সেটাও করছে। এখন নির্বাচিত হওয়ার পর এখন আবার কিন্তু তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা যে বাড়াবাড়ি করছে, এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। না, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে যিনি এই কাজটি করলেন, একজন পদত্যাগপত্র নিয়ে ঘুরে ঘুরে রুমে পর্যন্ত গেলেন, আমার পদত্যাগপত্রের রেডি আছে, আপনি খালি সাইন দিয়ে দেন। এখন এটা হচ্ছে রেজানুর ভাই, আপনি যখন কাউকে ক্ষমতা না দেখবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি তার চরিত্র বুঝতে পারবেন না। অনেকে এখনই বুঝতে পারছে যে আসলে সিদ্ধান্তটি তারা সঠিক নিলেন না, ভুল হলো। ওই যে অনেক অনেক বড় হয়ে গেলে অনেক বড় দায়িত্ব আবার তৈরি হয়। যেমন নির্বাচনের আর ভোটের মাত্র 35 দিন বাকি, আপনাদের পত্রিকার শিরোনাম বাংলাদেশ প্রতিদিনের। আপনার কি মনে হয় যে এই যে 35 দিন বাকি, মানে 1 মাস,
তো সারা দেশে নির্বাচনী আমেজ বা আনন্দ হইচই হাবিজাবি দেখেন, বিশেষ করে গতকাল যেমন স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা করা হলো। তো সবকিছু মিলে এরকম একটা পরিস্থিতিতে যে আমরা একটা সুন্দর একেবারে ভালো একটা নির্বাচন করতে যাচ্ছি, সম্ভব? আমার এখন তো খুব আতঙ্কিত হওয়ার মতন একটা অবস্থা তৈরি হয়েছে। আপনি দেখবেন আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি খুব ইন্টারেস্টিং কথা বলেন। ইদানিং বোধহয় কম বলছেন। না, বলছেন উনি একদিন আগেও বলেছেন, এবং উনি যখন বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, আমি ব্যক্তিগতভাবে আতঙ্কিত হয়ে পড়ি। তাহলে অস্বাভাবিক, তাহলে দু একদিনের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে কোনো না কোনো মার্ডার হয়ে যাবে, বড় মার্ডার হয়ে যাবে। দেখেন মার্ডার কিন্তু হচ্ছে। এই একদিন আগেই দুটো মার্ডার হয়েছে বড়, যুব দলের একজন নেতা রাউজারে, অন্যদিকে যশোরে একজন ব্যক্তিকে, তিনি মনে হয় ব্যবসায়ী ছিলেন, তাকেও গুলি করে হত্যা করা হয়েছে। এবং যেটা বলছিলাম এর আগের প্রোগ্রামে বলেছিলাম যে হেডশুট অধিকাংশই যেটা ঘটছে। তো উনি যখন বলছেন আইন শৃঙ্খলা স্বাভাবিক, আপনি ধরে নেবেন অস্বাভাবিক, ঠিক উল্টোটা তার। এবং এটা কি আমি জানি না উদাহরণটা ঠিক হচ্ছে কেন, রাক্ষসের গল্পের মতো যে আজকে আমি অনেক দূরে যাব তখন কাছে থাকে। সঠিক বলেছেন আপনি। এবং যেটা দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একটা কমেডিতে পরিণত করেছি আমরা, মানে এটা যে একটা সিরিয়াস বিষয়। এই সরকার দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু সবার আগে ঠিক করা হয়েছিল আইন শৃঙ্খলা, কিন্তু সে ধরনের কিচ্ছু দেখা যায়নি। যখন পুলিশ বাহিনী ভেঙে পড়েছে, কোনো ধরনের তৎপরতা, নতুন পুলিশ বাহিনী ভেঙে পড়েছে কথা বললেন, আপনি যদি হবিগঞ্জের চিত্রটাই ধরেন, সম্মানিত একজন মানে কি বলে জুলাই যোদ্ধা, তিনি যেভাবে পুলিশের সামনে দাঁড়িয়ে টেবিল চাপড়ে যেভাবে বললেন আমি অমুককে হত্যা করেছি, অমুককে মেরেছি, তারপরেও তিনি আবার গ্রেপ্তার হলেন এবং কয়েকদিন 24 ঘন্টার বাইরে উনি আবার ছাড়াও পেলেন, জামিনে মুক্তি পেলেন। তাহলে এই পরিস্থিতিগুলো কি বলবে? পুলিশের মনোবল আর কতটুকু আপনি চান? কি কারণ? না, এই যে ঘটনা ঘটেছে, সরকার তো এই ঘটনায় লাই দিয়েছে। এই ঘটনাগুলো শুরু থেকে, এটা তো প্রথম ঘটনা না, এর আগেও হয়েছে থানায় গিয়ে। তো 5 আগস্টের আগে পরে মানে কয়েকদিনের মধ্যে যেটা ঘটেছে সেটা না হয় আপনি সেই ঘটনার মোমেন্টামে সেটা ধরে নিতে পারেন যে ঠিক আছে, ইটস ওকে। কিন্তু এরপর যদি এখন কেউ আমি জুলাই যোদ্ধা, এখন আমি যা খুশি তাই করব, আপনাকে গিয়ে ধমকাবো, পত্রিকা অফিসে যাব, থানায় ঢুকবো, তো এই ঘটনাগুলো তো সরকারের ব্যর্থতা, সরকার এগুলো দেখা উচিত ছিল। এবং এই থানায় ঢুকে হুমকির অভিযোগের যে ঘটনা, এটা তো সরকারের খুব সিরিয়াসলি টেক করার কথা ছিল, কিন্তু সরকার তো করছে না। এখন অনেকেই কিন্তু উৎসাহিত হবে এই ঘটনার মধ্যে দিয়ে, তাই হবে। তারা এখন দেখবে যে এটা দিয়ে ব্যক্তিগত তারা ফায়দা হাসিল করবে, থানায় যাবে, গিয়ে সেখানে তারা করবে, সরকারের অফিসে যাবে, ঠিকাদারি তারা করবে যে আমি জুলাই যোদ্ধা, আমাকে এটা দাও। এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন হয়েছিল, মুক্তিযুদ্ধরা যদি পরবর্তীতে অনেক হয়তো করেছেন, যদি এটা করেন, তাহলে সবাই তো এখন ক্যাশ করার চেষ্টা করছে। যখন আপনি দায়িত্ব পালন করেছেন, কিন্তু পাবলিক তো চ্যাপ্টা হবে, আমরা তো চ্যাপ্টা হচ্ছে, আমাদেরকে তো আসলে দেখার কেউ নেই, আমরা তো আসলে দেখা ছাড়া। একটা প্রশ্ন আলাপ করি, যেমন এবারের নির্বাচনে একটা নতুন আয়োজন দেখা যাচ্ছে, উপসর্গ বন্দোবস্ত বলা যায় আর কি, ক্রাউড ফান্ডিং। মানে বাইরের দেশে কিন্তু এই বিষয়টা আছে, নির্বাচনী ক্রাউড ফান্ডিং আপনি করতে পারেন, কিন্তু আমাদের দেশে যেমন নতুন প্রবণতা, এই প্রবণতার ভবিষ্যৎ কি দেখেন? এখন এটা নতুন প্রবণতা নাকি নতুন প্রতারণা? আচ্ছা, প্রতারণা হতে পারে। আচ্ছা, হতে পারে, কারণ যারা অনেকে দেখলাম ক্রাউড ফান্ডিং এর টাকা চেয়েছেন, তারা জানে যে তারা অলরেডি কোটিপতি, অনেক টাকা আছে। এখন আপনি অলরেডি অনেক টাকা আছে, ওইটাই যে কোটিপতি আবার ক্রাউড ফান্ডিং কেন করছেন? নাকি এটা বাইরে করে, কোটিপতিরাও করে কোন সেটাও করতে পারে তারা। এখন কথা হলো যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এটা একটু নতুনই। আচ্ছা, এখন আপনি দেখবেন যে আমরা যখন আমাদের এখন অবস্থা অবিশ্বাসের জায়গাটা এমন হয়ে গেছে যে কেউ যখন রাস্তায় ভিক্ষা চায়, আমরা কিন্তু চিন্তা করি যে আসলেই ভিক্ষুক কিনা। কারণ মাঝখানে একবার খবর বেরিয়েছিল যে এক ভিক্ষুকের 2টা বাড়ি, না শুধু 2টা বাড়ি না, অনেক ভিক্ষুকের একাধিক আরো বেশি বাড়ি। ঢাকা শহরে অসংখ্য ভিক্ষুকের ইয়াটাই হলো তার পেশা। বাইরে গ্রামের মানুষজন জানে ও ঢাকা শহরে বড় চাকরি করে। এখন ক্রাউড ফান্ডিং এর ক্ষেত্রে যেটা জরুরি সেটা হলো আপনি কয় টাকা নিচ্ছেন, কার কাছ থেকে নিচ্ছেন, এবং যিনি দিচ্ছেন তার ওই আয়টা বৈধ কিনা, এগুলো স্বচ্ছ থাকা। এবং ক্রাউড ফান্ডিং ভালো এ কারণে যে জনগণের কাছ থেকেই অর্থ নিয়ে নির্বাচনটা করা উচিত, তাহলে আপনি জনগণের কাছে জবাবদিহি থাকবে আপনার। কিন্তু আপনি যদি কোনো কর্পোরেট প্রতিষ্ঠানের কাছ থেকে নেন, তাহলে আপনি তার কাছে জবাবদিহি করবেন। সুতরাং জনপ্রতিনিধি হিসেবে যদি সঠিকভাবে আপনার কাজটা করতে হয়, তাহলে ক্রাউড ফান্ডিং ইটস ওকে। কিন্তু স্বচ্ছতার জায়গাটা নিয়ে অলরেডি প্রশ্ন কিন্তু উঠছে, অনেকে এটাকে ধান্দা হিসেবে নিয়েছেন কিনা, নিজেদের আখের গোছানোর তরিক হিসেবে নিয়েছেন কিনা। আপনি তো এমপি হতে পারবেন না, 1000 ভোটও পাবেন না, আপনি ক্রাউড ফান্ডিং করে 50 লাখ টাকা কামিয়ে নিলেন, 2-4-5 লাখ টাকা খরচ করলেন, বাকি টাকা দিয়ে আপনি। উনি তো আবার বলছেন যে না, আমি একেবারে পাই টু পাই সব টাকা যদি আমি নাও নির্বাচন করি তাহলে ফেরত দিব আপনাকে। সেটা কে দেখতে যাবে? আপনি দেখতে যাবেন? আমি দেখতে যাব? কে দেখবে? কে এটার জবাবদিহি করবে? বিশ্বাসযোগ্যতাটা তা আমি মনে করি যে কোনো সংস্থা অবশ্যই থাকা উচিত সরকারের, অন্তত যেহেতু বিষয়টা নতুন বাংলাদেশের অনেকটাই, যে কে কত টাকা পেলেন, কে কত টাকা খরচ করলেন, কিভাবে করলেন, এবং ওয়েবসাইটে তথ্য থাকা উচিত বা প্রকাশ্য থাকা উচিত। জনগণও দেখবে যে আপনি টাকাটা কোথা থেকে পেলেন, কে দিল। ধরেন এখন আপনি যদি একটা 5
লাখ টাকা দিয়ে দেন, নিশ্চয়ই তাহলে আপনার ভালো আয় আছে, আপনি আয়কর দেন কিনা, কোত্থেকে দিলেন এটা? কোত্থেকে দিলেন, এই বিষয়ে আপনার স্বার্থ কি, এই বিষয়গুলো অবশ্যই স্পষ্ট থাকা উচিত এবং ট্রান্সপারেন্ট ম্যানারে হওয়া উচিত। আচ্ছা নাহিদুল, আমরা তরুণদের নিয়ে কথা বলছিলাম। আমাদের জুলাইয়ে বিস্ময়কর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিল তরুণরাই, জি, এবং এখন সামনের দিকে তরুণদের নিয়ে নানা ধরনের অসন্তোষ হচ্ছে। আবার ধরেন প্রত্যেকটি রাজনৈতিক দল বলার চেষ্টা করছে তরুণরা আমার। তরুণরা আসলে কার? একটা ছোট্ট করে, হ্যাঁ, তরুণরা আসলে কার? তরুণরা আসলে যে জামাতের দিক থেকে বলি আমরা, তাহলে জামাত তরুণদেরকে তো তাদের একটা অলংকার হিসেবে গ্রহণ করেছে। আসলে তরুণদের এতে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। আর তরুণদের অনেকেই বিভ্রান্ত, হ্যাঁ, এরা সঠিক পথে আছে বলে মনে হয় না। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অতিথি যে কথাটা শেষে বললেন, তরুণরা অনেকেই বিভ্রান্ত, আমরা কিন্তু এই শব্দটা শুনতে চাই না। ওরা কেন বিভ্রান্ত হবে? একটা বিস্ময়কর গণঅভ্যুত্থান ঘটালো তারা, তাদের জন্য আমাদের একটা সুন্দর ভবিষ্যৎ নির্মাণের স্বপ্ন দেখানো খুব জরুরি, এবং সিদ্ধান্ত নেওয়াটাও খুব জরুরি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই আবার কথা হবে। খোদা হাফেজ।